গেল ১৬ বছরে স্বাধীনতার মূল ভাবধারা নষ্ট করেছে ফ্যাসিবাদী সরকার। তাই ৭১-এর স্বাধীনতাকে রক্ষার ভিত্তি ২৪-এ গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার কথা বলেন অর্থ উপদেষ্টা। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা। এর আগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। মোহন ইসলামের প্রতিবেদন। ভোর ৫টা স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত পুরোপুরি। ভোরের আলো ফোটার সাথে সাথে ৫টা ৫০ স্মৃতিসৌধের বেদিতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার কিছু সময় পর শ্রদ্ধা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানিয়ে তিনি কুশল বিনিময় করেন উপস্থিত অতিথিদের সাথে। তারপরেই শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও তার সহকর্মীরা। শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদ ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাও। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টারা। বলেন, ভূখণ্ডের স্বাধীনতার পাশাপাশি মানুষদের তা ভোগ করতে দিতে হবে, তা না হলে স্বাধীনতা পূর্ণতা পাবে না। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে, আর সাথে সাথে বাংলাদেশ মানুষের সুখী সমৃদ্ধ। এই প্রসঙ্গে আমি আবার ২০২৪ যে ছাত্র জনতা এটা বিষয় হয়েছে, এইটাও কিন্তু আমাদের একটা আরেকটা বিশেষ। জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানান বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা। জাতীয় স্বার্থে ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব। একটা প্রক্রিয়ার ব্যাপার, সেখানে নিশ্চয়ই তারা সবকিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবে। তাদের শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। পাকিস্তানিদের শোষণ, বঞ্চনা, নিপীড়নের বিরুদ্ধে ১৯৭১ সালে রুখে দাঁড়ায় বাংলার মানুষ। রক্ত দিয়ে অর্জন করে স্বাধীনতা। ৫৪ বছর পরে এসেও কেন আবার রক্ত দিতে হচ্ছে বাংলাদেশের মানুষকে? কেন নিজের অধিকার আদায়ে নামতে হচ্ছে রাজপথে? এমন প্রশ্ন রেখে স্বাধীনতার মূল স্তম্ভগুলো অর্জনের জন্য নতুন করে আহ্বান জানিয়েছেন এদেশের আপামর জনগণ। মোহন ইসলাম, ৭১, সাভার, ঢাকা। সারা দেশে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। জেলায় জেলায় স্মৃতিস্তম্ভে ভিড় করেছেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মুক্তিযোদ্ধা ও নানা শ্রেণী পেশার মানুষ। আয়োজন করা হচ্ছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম কাটল্লী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। এরপর বিয়োগলের শব্দে সম্মান জানানো হয় বীর শহীদদের। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, সিটি মেয়র সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনতিবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি বৈধ নির্বাচনের মাধ্যমে একটি বৈধ সংসদ দিয়ে মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকারগুলো রক্ষা করে। ৭১-এ যে আমাদের যে মুক্তিকামী জনতার যে চাওয়া ছিল, অধিকার আদায়ের সংগ্রাম ছিল, ২৪-এও কিন্তু সে একই ধারাবাহিকতায় অধিকার আদায়ের সংগ্রামে কিন্তু আমাদের ছাত্র জনতা করেছিল এবং তারা সফল হয়েছিল। সকাল থেকে স্বাধীনতা সংগ্রামের শহীদদের শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সকল শ্রেণী পেশার মানুষের। এ সময় অনেকে জানান, বৈষম্যহীন দেশ করার এখনই সময়। স্বাধীনতার সুবোধ হইতে হলে আরো দেরি আছে, মানুষকে সংশোধিত করতে হবে। বর্তমান পরিস্থিতিতে একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ বাংলাদেশ ভবিষ্যতে আশা করছি। ময়মনসিংহের ব্রহ্মপুত্র পাড়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এ সময় মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, পেশাজীবী, ছাত্র, শিক্ষক সহ সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনারে।
খুলনা গল্লামারীর শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণে তরুণ প্রজন্মের উপস্থিতি দেখা যায় চোখে পড়ার মতো। স্বাধীনতার মূল্যবোধকে অর্থবহ করতে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান রাজনৈতিক নেতারা। 52-71 চেতনাকে আমাদের হৃদয়ে লালন করতে পারি এবং সেটা যদি আমাদের প্রতিদিনের কাজের মধ্যে থাকে তাহলেই হয়তো আমরা শহীদদের ঋণ কিছুটা শোধ করতে পারব। অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই একসাথে একযোগে কাজ করব এই আশা রাখি। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বরিশালে দিবসটির কর্মসূচি শুরু হয়। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে সম্মান জানান প্রশাসনের কর্মকর্তারা। পরিতাপের বিষয়, আমরা যেভাবে স্বাধীনতা আগে দেখেছি, ভোগ করেছি, এখন সেরকম দেখতে পাচ্ছি না। এই বিষয়ে সরকার যেন অবিলম্বে দৃষ্টি দেন। খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সব শ্রেণী পেশার মানুষ। এছাড়া মেহেরপুর সরকারি কলেজ মোড়ে কেন্দ্রীয় স্মৃতিসৌধে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাজশাহী কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর বিএনপির নেতাকর্মীরা। এছাড়া দিনভর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। আব্দুল আল মামুন, ৭১। ঢাকার বাইরে সবখানে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান। সেখানে অংশ নিয়েছেন পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউট, বিএনসিসি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসব আয়োজনের মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। স্বাধীনতা দিবসে খুলনা জেলা স্টেডিয়ামে লাল সবুজ রঙের হাজারো বেলুন আকাশে উড়ান শিক্ষার্থীরা। এরপর অংশ নেন বিশেষ ডিসপ্লে ও কুচকাওয়াজে। রংপুর স্টেডিয়ামে জাতীয় সঙ্গীতের মাধ্যমে করা হয় পতাকা উত্তোলন। এরপর কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। সবাইকে নিয়ে চলার মধ্য দিয়ে আমরা একটা জবাবদিহিতা নিশ্চিত করতে চাই, আমরা স্বচ্ছতা নিশ্চিত করতে চাই, আমরা চাই ন্যায্যতা, ন্যায় বিচার এগুলো নিশ্চিত করতে। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে কুচকাওয়াজে অংশ নেন স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। যেই অবস্থায় সে থাকুক সেখান থেকে সে যেন নিজের অধিকারটা আদায় করতে পারে। ২৬শে মার্চ এই দিন আমরা চাইবো আমার স্বাধীনতা ধরে রাখতে, যাতে কোনো অপশক্তি আমাদের স্বাধীনতা না রোধ করতে পারে। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুরু হয় নানা আয়োজন। বাদ্যযন্ত্রের মাধ্যমে কুচকাওয়াজে অংশ নেন শিশু কিশোররা। মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বাধীনতার ইতিহাস, ঐতিহ্য তুলে ধরে। বগুড়া চান্দু স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। পরে বেলুন উড়িয়ে কুচকাওয়াজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যশোর শামসুল হুদা স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজন করে কুচকাওয়াজের। এতে হাজারো শিক্ষার্থী সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাধারণ মানুষ অংশ নেন। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে কুচকাওয়াজ প্রদর্শন করে কুড়িগ্রামের শিক্ষার্থীরা। পায়ের তালে তালে ধ্বনিত হয় স্বাধীনতার বার্তা। মাগুরায় নোমানী ময়দানে কুচকাওয়াজে অংশ নেন পুলিশ, আনসার সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে কুচকাওয়াজে দেখা যায় আকর্ষণীয় মার্চ পাস্ট। অংশ নেন পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আব্দুল আল মামুন, ৭১। ২৪কে যারা দ্বিতীয় স্বাধীনতা বলে তারা ৭১কে ছোট করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। এদিকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট এবং হতাশাজনক বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান তিনি। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। মহান স্বাধীনতা দিবসে দেশের বীর সন্তানদের স্মরণ করছে জাতি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক নেতারা।
শহীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ২৪কে যারা দ্বিতীয় স্বাধীনতা বলে তারা ৭১কে ছোট করতে চায়। এই ডিসেম্বরে নির্বাচন হবে বলে বিশ্বাস রাখতে চায় তার দল। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাড়ো করতে চায়, অর্থাৎ ৭১-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না, সুতরাং এই দিনটাকে তারা খাড়ো করতে চায়। আমি বলবো যে তারাই যেন একটু নিবৃত্ত থাকে। এদিকে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব সহ দলীয় বহু নেতাকর্মী। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না, বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতার সামর্থ্যকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে। গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে জানিয়ে তিনি বলেন, আগামীতে দেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস তুলে ধরতে হবে। আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। সংস্কার ও ২৪-এর গণহত্যাকারীদের বিচার ছাড়া কোনো একটি দলকে ক্ষমতা বসানোর জন্য নির্বাচন দেয়া হলে ছাত্র জনতা তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে যারা সরে যাবে তাদের সাথে ছাত্র জনতার ঐক্য থাকবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর দাবি, ২৪-এর গণঅভ্যুত্থানকে সুযোগ হিসেবে কাজে লাগাতে পারলে পথ হারাবে না বাংলাদেশ। রহিম রুমনের প্রতিবেদন। ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা আর বিভিন্ন দেশের কূটনীতিকদের পর জাতীয় স্মৃতিসৌধে একে একে শ্রদ্ধা জানাতে আসেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিগত ১৫ বছরের অপশাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের আকাশে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে নতুন সূর্য উঠেছে, সেই আলোয় আলোকিত করার প্রত্যয় জানান শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা। রাজনৈতিক দলের নেতাকর্মীরাও না, এবং সাধারণ জনতাই যেন তার যে মতামত ব্যক্ত মুক্তভাবে প্রকাশ করতে পারে, সেই জায়গায় কোনো বাধার সম্মুখীন না হয়, আমরা এমন বাংলাদেশ চাই। ২৪ পরবর্তী বাংলাদেশে কোনোভাবে এসব টেন্ডারবাজ, চাঁদাবাজ, যারা সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হতে চাচ্ছে, তাদেরকে এই বাংলাদেশে কখনো এই ধরনের কার্যক্রম বাংলাদেশ গণতন্ত্রের চারা শুরু করতে দিবে না। ৭১ একটা প্রেক্ষাপট, সেখানে ছিল স্বাধীনতার সংগ্রাম, আর ২৪ হচ্ছে আমাদের স্বাধীনতার অর্জনকে পুনঃস্থাপন করার সংগ্রাম। তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকমের কৃত্রিম বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তো সেগুলি কার্যকর হবে না। তাদের মতে ৭১ কিংবা ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরস্পর বিরোধী নয়। তাই ঐক্য ধরে রেখে প্রয়োজনীয় সংস্কার, নির্বাচন সহ সব বিষয়ে পদক্ষেপ নিলে পথ হারাবে না বাংলাদেশ। যতগুলো প্রশ্নে আমরা ঐক্য তৈরি হবে, সেগুলো জাতীয় সনদ আকারের সামনে আসবে। তার যে অংশগুলো আসলে নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব, নির্বাহী আদেশে বাস্তবায়ন হবে নির্বাচনের আগেই। কিন্তু সংবিধান সহ মৌলিক কিছু কাঠামোগত বিষয় আসলে জনপ্রতিনিধি সংসদ ছাড়া এটা আসলে সম্ভব। ২৪-এর গণঅভ্যুত্থানের যে অর্জন, এই অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা নতুন দিশার দিকে বাংলাদেশকে আমরা নিয়ে যেতে পারবো। ন্যায্যতার প্রশ্নে জাতি একভূত হবার যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে, সবাইকে মিলে আমরা যেন সেই সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার করতে পারি। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা বলছেন, ৭১-এর চেতনার পথেই আছে ২৪। যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল, তা থেকে যদি কেউ সরে যায়, তবে তাদের সাথে কোনো ঐক্য রাখবে না ছাত্র জনতা। যে পুরনো সংবিধান এবং পুরনো বন্দোবস্ত এবং ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে, বিচার এবং সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে, অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে। আমরা মনে করি এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি। নাহিদের হুঁশিয়ারি, গণহত্যাকারীদের বিচার করার আগে শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য দেশে যদি কোনো নির্বাচন দেয়া হয়, তবে ছাত্র জনতা তা মেনে নেবে না। সাম্য, মানবিক মর্যাদা কিংবা অসাম্প্রদায়িক বাংলাদেশের যেই আকাঙ্ক্ষা নিয়ে প্রাণ দিয়েছিল লাখো তরুণ, সেই আকাঙ্ক্ষা দীর্ঘ বছরেও রাজনৈতিক নানা সংকটে বাস্তবায়ন হয়নি।
৫৫তম স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন ৭১ আর ২৪ পরস্পর বিরোধী নয়, বরং ৭১-এর চেতনা বাস্তবায়নে এই ২৪-এ আরও একটি সুযোগ এসেছে। তারা মনে করেন বড়দের অভিজ্ঞতা আর তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের যে চেতনার বাংলাদেশের যেই আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়ন সম্ভব। রহিম রুমন, ৭১, সাভার, নবীনগর। তিনি তখন তরুণ, আর সেই তারুণ্যেই স্বাধীনতা সংগ্রামে কুষ্টিয়ার হয়ে লড়েছিলেন নাসিরউদ্দিন মৃধা। নিজ এলাকা সহ দেশকে মুক্ত করতে সহযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সাথে জীবন বাজি রেখেছিলেন। সেই দেশপ্রেম থেকে স্বাধীন দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে নিতে বর্তমান তরুণ প্রজন্মের প্রতি আবারও উদ্ধত আহ্বান জানালেন এই যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। এই বীর মুক্তিযোদ্ধা স্মৃতিচারণের কথা শুনেছেন সুশান্ত সিনহা। ৫৩ বছর আগের টকবগে তরুণ নাসিরউদ্দিন মৃধা আজ বয়সের ভারে বৃদ্ধ হলেও মনে ও দেশপ্রেমে সেই একই টান। এখনো মুক্তিযুদ্ধের দিনগুলি স্মৃতির সরণিতে লাল হয়ে আছে। অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি বলে শেষ করা যাবে না। মুক্তিযুদ্ধের স্মৃতি। আপনার কোথায় গুলি লেগেছিল? তারপরে আমার ডান পায়ে এই এদিকে ঢুকছে, এই ঢুকে এইভাবে হার্ট, এই যে হাড়টাকে যাচ্ছে না, এই হাড়টা এই পর্যন্ত আমি 20% আমার এটা ডিজেবল আছে। তখন বয়স কত? পড়াশোনা কিছু করতেন? আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়তাম। আমি 18 বছর বয়স আমার তখন। এই কাল নদীটার ভিতরে মাজাপানি পর্যন্ত হয়। আমার কমান্ডার বললো, তুমি নদী পারে ওই পারে চলে যাও, তুমি হাঁটতে পারছো এখনো। মানে ওই অবস্থায় আমি হাঁটছি। তো তখন আমি নদীর ভিতরে যেই গিয়েছি, আর এই পানি তো ঢুকছে, মানে ওই ছিদ্রি দিয়ে প্রচণ্ড যন্ত্রণায় আমি ফেন্ট হয়ে গেছি। কুষ্টিয়া মুক্তির যুদ্ধে 3টি সম্মুখ সমরে বেশ কয়েকজন সহযোদ্ধাকে হারিয়ে পাকিস্তানি সেনাদের পরাস্ত করার দিনগুলির কিছুই ভুলে যাননি তিনি। আমাদের নেতৃত্বে 3টা যুদ্ধ সংগঠিত হয়, খুব বড় যুদ্ধ আর কি। সেখানে পাকারমিরা প্রচুর মারা যায়, আমাদেরও অনেক হতাহত হয় আর কি। এটা 6 তারিখ, 6 ডিসেম্বর, উজানগ্রাম ইউনিয়নে। এটার নাম হলো বৃত্তিপাড়া, করিমপুর বৃত্তিপাড়া গুলশিবাসা যুদ্ধ। 4 জন ওই যুদ্ধে শহীদ হয়, আর 6 জন ওই যুদ্ধে আমরা আহত হই। 20 জন পাক বাহিনী এবং ওদের অক্সিলারি ফোর্স সহ ওরা নিহত হয়েছে। জানালেন স্বাধীনতা সংগ্রামে কিভাবে যুক্ত হলেন সেই কথাও। আমাদের এখানে কুষ্টিয়াতে 300 পাকার্মি ছিল, এবং ওরা এখানে এসে আমাদের মা বোনদের উপরে যখন হস্তক্ষেপ করছে, তখন বর্ডারের থেকে আমরা বিডিআরকে নিয়ে আসছি। আমাদের ইপিআর ছিল তখন, ইপিআর বলা হতো আর কি। আর আমাদের আনসাররা ছিল। এই সবাই মিলে 4 দিক থেকে ঘিরে ওদের সম্পূর্ণ 300 আর্মিকে আমরা মেরে ফেলি। ভারতের উত্তরপ্রদেশে দেরাদুন ডিস্ট্রিক্টে তান্ডুয়া নামক একটা ক্যাম্প আমাদের। পাক ভারত উপমহাদেশের সবচাইতে বড় গেরিলা বেজ ওইটা। ওখানে আমাদের মূলত আমাদের বিএলএফ বলা হতো আর কি, বাংলাদেশ লিবারেশন ফোর্সেস। তো ওখানে আমরা ট্রেনিং নিই। এখানে আমরা বাংলাদেশের ভিতরে এসে ওরা রিক্রুট করি এবং ট্রেনিং দিই। তরুণ প্রজন্মকে কি বলবেন? তরুণ প্রজন্মকে বলবো যে এটা অত্যন্ত একটা স্বাধীনতা মানুষের জীবনে একবারই আসে। যদি পরাধীন দেশে তারা বাস করত, তবেই এটা অনুভব করা যাবে। আমাদের যে কাজ ছিল এই দেশটাকে স্বাধীন করে দেওয়া, স্বাধীন আমরা করে দিছি। এখন তোমরা এই দেশটাকে সর্বোচ্চ নিয়ে যাও। মহান স্বাধীনতা দিবসে বীরঙ্গনা মা বোনদের সহ সকল স্বাধীনতা সংগ্রামীর প্রতি ৭১ টেলিভিশনের বিনম্র শ্রদ্ধা। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা। দর্শকের আগে যেমনটা বলছিলাম, ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য সানজিদা খাতুন মারা গেছেন গতকাল। আমাদের সহকর্মী এই বিষয়ে সর্বশেষ খবর নিয়ে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে ছায়ানট ভবনের সামনে থেকে। পার্থ সঞ্জয়, সানজিদা খাতুন সম্পর্কে আসলে নিশ্চয়ই তার সহকর্মী যারা রয়েছেন, তার শিক্ষার্থীরা রয়েছেন, তাদের অনুভূতির কথা হয়তো জানাচ্ছেন, কারণ এই মানুষটি এখন আর নেই। সেই খবরে জানানোর পাশাপাশি তার মরদেহ কখন সেটি নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দাফন করবার জন্য, সেই বিষয় সম্পর্কে আসলে যদি আপনার কাছে কোনো তথ্য থেকে থাকে।
তানিয়া, ধন্যবাদ। ছায়ানট ভবন থেকে তার মরদেহ রওনা হয়েছে শহীদ মিনার উদ্দেশ্যে এবং ঠিক 2:30-এ এই শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য তার মরদেহ রাখা হবার কথা রয়েছে এবং আমরা অপেক্ষা করছি এই শহীদ মিনারে। এবং এর আগে বেলা 12টায় তার মরদেহ, যদিও সময় ছিল 12:30, কিন্তু তার আগেই সকাল 11টা থেকে ছায়ানট ভবন, তার যে গুণগ্রাহী, তার যে স্বজন এবং তার যে লড়াইয়ের সঙ্গী, তারা সবাই মিলে আসলে অপেক্ষা করছিল। 12টায় ছায়ানট ভবন পরিপূর্ণ হয়ে গিয়েছিল যখন তার মরদেহ নিয়ে আসা হয়। আপনি জানেন আজীবন তিনি অসম্প্রদ লড়াই করেছেন। আমাদের সঙ্গে দুজন মানুষ আছেন, তারাও নিশ্চয়ই সঞ্জিতা খাতুনেরই আসলে অনুগামী। রুহিন হোসেন প্রিন্স রয়েছেন এবং রয়েছেন মানজারে সুইট। দুজনের কাছে জানতে চাইবো, প্রথমে আমি সুইট ভাই জানতে চাই যে শহীদ মিনারে যে আনুষ্ঠানিকতা সেটি পরে আসলে কি আছে, শহীদ মিনারে কখন মরদেহ আসবে, এখানে কি আনুষ্ঠানিকতা আছে? এখানকার আনুষ্ঠানিকতা যেটা হয় বরাবর, নাগরিক যে শ্রদ্ধাঞ্জলি, নানা শ্রেণীর, নানা পেশা, নানা ধরনের মানুষ তার ভালোবাসা জানাতে এখানে আসে, আমরা সেই পর্বটি করব এখানে, যেটা বরাবর করি বরেণ্য মানুষদের জন্য। আর যেই পর্বটির কথা আপনি বললেন সেটি পরিবারের সিদ্ধান্ত, এখন পুরো জিনিসটা আমরা এখনো জানি না। তার ছেলে এখানে আসবে, পাঠাবে, তিনি শেষে যখন বক্তব্য দেবেন তার বক্তব্যের মধ্য দিয়ে এই বিষয়টা সবার কাছে জানা হবে। অর্থাৎ পরবর্তী প্রক্রিয়া আমরা জানবো তার ছেলের কাছ থেকে, পার্থতানভীর নভেদের কাছ থেকে। প্রিন্স ভাই, আমি জানতে চাই সেটি হচ্ছে যে অসম্পর্কিত লড়াইয়ের আসলে তিনি অগ্র সৈনিক, বাতিঘর, কিন্তু তিনি পাকিস্তান যখন ছিল বা তারপরে বাংলাদেশ, কখনই তিনি মাথা নোয়ানো কোনো বিষয় আমরা দেখিনি। ঠিকই বলেছেন। আসলে আজকে তো মহান স্বাধীনতা দিবস, ঠিক এই দিনে আমরা এই শহীদ মিনার উপস্থিত হয়েছি। আমাকে যদি বলেন সঞ্জিতা আপাকে সাথে দেখা করার জন্য, আমি দেখা করা এই শব্দটা বললাম কারণ তিনি মরদেহ, তিনি নাই, এটি আমার কাছে কোনো প্রধান বিবেচ্য বিষয় না। কারণ তিনি নিজেই একটা প্রতিষ্ঠান, যে কথা আপনি বললেন, তিনি একটা বাতিঘর এবং সেই পাকিস্তানি দুঃশাসনের সময় থেকে শুরু করে এ পর্যন্ত এদেশের অসাম্প্রদায়িকতা, এবং এই জনমানুষের মধ্যে মানবিক বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে তার যে অনন্য অবদান, সেই অবদানটা একটা চিরস্মরণীয় হয়ে আছে এবং থাকবে। আজকে জ্যোতি চিহ্ন পড়লো সেখানে? না, আমরা কোনো জ্যোতি চিহ্ন পড়তে দিতে চাই না, পরিষ্কার বক্তব্য। কারণ কেউ এটা মনে রাখা দরকার, কেউ জ্যোতি চিহ্ন দিতে চায়, কিন্তু সেটাকে আমরা জ্যোতি চিহ্ন বাদ দিয়েই এই বাতিঘর যে আমাদেরকে পথ দেখিয়ে গেছে, ওই পথেই আমরা আমাদের অগ্রযাত্রাকেই নিয়ে যাব। ধন্যবাদ। বলছিলেন রুহিন হোসেন প্রিন্স, কিন্তু যেটি বলতে চাই, জ্যোতি চিহ্ন আসলে পড়বে না এবং যে প্রতিবাদের পার্থ সঞ্জয়, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও আপনার কাছে। সঞ্জিতা খাতুনের মরদেহ যখন কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য, তখন নিশ্চয়ই আমরা আবারও যুক্ত হব। চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে বেইজিংয়ে পাঠানো চার্টার ফ্লাইটে রওনা হন তিনি। অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই এই সফরের অন্যতম লক্ষ্য। এই শীর্ষ সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। 27 মার্চ হাইনানে অস্ট্রেলিয়া ও এশিয়ার 25 দেশের জোট বোয়াও ফোরাম ফর এশিয়ার BFA সম্মেলনে যোগ দেবেন তিনি। 28 মার্চ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় নানা ইস্যু এবং সহযোগিতা আলোচনা হবে। একই দিনে হুয়াওয়ে কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। 29 মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি তাকে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি দেবে। ওই দিন বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এই সফরে প্রধান উপদেষ্টার সাথে যাচ্ছেন 57 সদস্যের প্রতিনিধি দল। ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুরে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। এদিনও প্রায় সব ট্রেন ছাড়ছে সময় মেনে। এদিকে অনলাইনে টিকিট জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রেল উপদেষ্টা। বুধবার সকালে কমলাপুর রেল স্টেশনে কমিউটার ট্রেন উদ্বোধন এবং ঈদযাত্রা পরিদর্শনে আসেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। এ সময় তিনি বলেন, রেলের লোকসানের জন্য দুর্নীতি, অপচয় ও বিনা টিকিটের যাত্রীরা দায়ী। এভাবে চলতে থাকলে রেলওয়ে সার্ভিস বন্ধ হয়ে যাবারও আশঙ্কা করেন উপদেষ্টা। অনলাইন টিকিট জালিয়াতিতে রেলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। এ সময় ট্রেনে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং যাত্রীদের সাথেও কথা বলেন উপদেষ্টা। এদিকে এবারও ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি যেতে পেরে খুশি যাত্রীরা।
বিনা টিকিটে অনেক যাত্রী রেলওয়ে সেবা, আপনি জানেন রেলওয়ের সেবার মূল্য তুলনামূলকভাবে অনেক কম। এত সত্ত্বেও কিছু কিছু এলাকার যাত্রীরা আছেন যারা ভাড়া দেন না, ফলে কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু রেলওয়ে সার্ভিস বন্ধ হয়ে যাবে। যদি রেলের লোকসান আরও বাড়ে তাহলে এটাকে মোকাবেলা করার জন্য আমাদের রেলের সেবা কমানো ছাড়া কোনো বিকল্প থাকবে না। দেশের বাজারে সর্বশেষ 5 বার দাম সমন্বয়ের মধ্যে 4 বারই বেড়েছে স্বর্ণের দাম। এর মধ্যে সর্বশেষ টানা 3 দফায় বাড়ানো হয়েছে মোট 5,237 টাকা। সর্বশেষ মঙ্গলবার ভরিতে 1,154 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,56,099 টাকা নির্ধারণ করেছে বাজুস, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে আগের দামেই বিক্রি হচ্ছে রূপা। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হবে। বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। সপ্তাহ পেরোলেই মুসলিম বিশ্বের সবচেয়ে বড় আনন্দ উৎসব ঈদ উল ফিতর। ঈদকে সামনে রেখে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এ নিয়ে দেশের ইতিহাসে টানা তৃতীয়বারের মতো রেকর্ড করল স্বর্ণ। সবশেষ মঙ্গলবার স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার 22 ক্যারেটের এক ভরিতে 1,154 টাকা বাড়িয়েছে জুয়েলারদের এই সংগঠনটি। নতুন দামে দেশে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণ কিনতে গেলে গ্রাহককে গুনতে হবে 1,56,099 টাকা, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,48,996 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে 1,27,709 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,05,303 টাকা। এর আগে সবশেষ গত 18 মার্চ দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে 1,470 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,54,945 টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এ নিয়ে চলতি বছর 16 বার দেশের বাজারে সমন্বয় করা হলেও স্বর্ণের দাম, যেখানে দাম বাড়ানো হয়েছে 12 বার আর কমেছে মাত্র 4 বার। স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। দেশে 22 ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে 2,578 টাকায়। এদিকে মধ্যপ্রাচ্য উত্তেজনা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে বিশ্ববাজারেও উত্তাপ ছড়াচ্ছে স্বর্ণ। চলতি বছরে এখন পর্যন্ত এই ধাতুটির দাম বেড়েছে 15%-এরও বেশি। এক সপ্তাহ ধরে স্বর্ণের দাম আউন্স প্রতি $3,000 ওপরে অবস্থান করছে। বুধবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে $3,024। তানহা জুলিয়া, 71। ঝালকাঠিতে জমে উঠেছে ঈদের বাজার। মার্কেটগুলোতে এখন সাজ রব। পছন্দের পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ভিড় করছেন ক্রেতারা। তবে দাম নিয়ে ক্রেতাদের রয়েছে অসন্তোষ। আর গুণগত মানের কারণে দাম বেশি পড়ছে বলছেন বিক্রেতারা। তরুণ সরকারের তথ্যছবিতে বিস্তারিত। ঈদকে সামনে রেখে ঝালকাঠি শহরের মির্জাপুর মার্কেট, খান সুপার মার্কেট, আল মারজান, হাওলাদার সুপার মার্কেট, ঋতুরাজ শপিং কমপ্লেক্স সহ ছোট বড় দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। পুরুষের চেয়ে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের সমাগমই বেশি। পছন্দের পোশাকের মধ্যে মেয়েদের বিশেষ আকর্ষণ পাকিস্তানি থ্রি পিস, লেহেঙ্গা, বারবি গাউন ও পার্টি ফ্রক। পাশাপাশি সিল্ক ও সুতির থ্রি পিস সহ রং বেরঙের শাড়ির চাহিদাও রয়েছে। আর ছেলেদের পাকিস্তানি মুলতান, সুলতান ও আফগানিস্তানের রশিদ পাঞ্জাবির চাহিদা সবচেয়ে বেশি। ক্রেতারা বলছেন এবার দাম কিছুটা বেশি। এবারে একটু সবকিছুরই দাম বেশি। দেখতে গেলে মানে নর্মাল একটা সুতির জামা অনেক বেশি দাম দিয়ে 2,000-এর নিচে কেনাই যাচ্ছে না। সকলের মালামালেরই কাপড় চোপড়ের দাম অনেক বাড়তি। গতবার যে কোয়ালিটির প্রোডাক্ট আপনার 1,400 বা 1,600 টাকা ছিল বাচ্চাদের, সেটা এখানে এবছর 2,000 টাকা আপ। পছন্দ মতো জিনিস খোঁজাখুঁজি করে লাগতেছে অনেক, আর দাম বেশি। বাজেট যা ধরছি তার থেকে বেশি দাম। গতবারের তুলনায় তুলনামূলক অনেক বেশি, তবে এখানে কাপড়ের কোয়ালিটি খুব ভালো। আর বিক্রেতারা বলছেন গুণগত মান বিচারে দামের হেরফের হচ্ছে। আমাদের কালেকশন অনেক আছে, আমাদের সব ধরনের কালেকশন আছে, ছেলে মেয়ে বাচ্চাদের। আমাদের কাস্টমার ক্রয় ক্ষমতার ভিতরেই আমাদের প্রোডাক্ট আছে। এটা আছে বারবি গাউন, এটা আছে 5 থেকে 6,000 টাকার ভিতরে বিভিন্ন ধরনের কালেকশন। পার্টি ফ্রক চলতেছে আপনার হলো পাকিস্তানি ফ্রক, লেহেঙ্গা, গারারা, শারারা। বড়দের আছে পাকিস্তানি থ্রি পিস। পছন্দের পোশাকের দাম নাগালের বাইরে থাকলেও ঈদে নতুন পোশাক তো কিনতেই হবে। তাই ঘুরে ঘুরে আগেভাগেই কেনাকাটা সারছেন ঝালকাঠিবাসী। নীরব,
71।